একবার ভেবে দেখুন তো কেমন লাগবে যদি গ্রামের ভিতরের এক দেওয়ালে একটি করে কাপেলের নাম ও তাদের কুকর্মের কথা লেখা পাওয়া যাচ্ছে এবং সাথে সাথে সেই কাপেলের মৃতদেহ পাওয়া যাচ্ছে এক কুয়োর ধারে। তো বন্ধুরা, এই কনসেপ্টের উপর বেস করে অভিনীত তেলুগু মিস্ট্রি থ্রিলার সাসপেন্সে ভরপুর সাইকো কিলার মুভি মঙ্গলবারমের এক্সপ্লেনেশন আজ আমি আপনাদের কাছে করতে চলেছি। বেশ কিছু আপত্তিকর সিন থাকলেও গল্পটার টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। প্রথমটা একটু বোরিং লাগলেও গল্পটা যে টান টান অবস্থা সৃষ্টি করবে সেটি আমি লিখে দিতে পারি। বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি শ্রেয়া, সাথে থাকুন। গল্পটা শুরু হয় মহালক্ষ্মীপুর গ্রামের বিশাল এক জাগ্রত মন্দির মা মহালক্ষ্মী টেম্পলের রাতের দৃশ্য থেকে। এরপর সিন কাট হয় যেখানে সকালবেলা এক 13 থেকে 14 বয়সী ছেলে ও মেয়ে যারা খেলাধুলো করছে, গল্প করছে। ছেলেটি রবি ও মেয়েটির নাম শালু। তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড ও সুখ দুঃখের সাথে। রবির মা অল্প বয়সে মারা গেছে। সে মানুষ হচ্ছে তার বাবার কাছে, আর তার বাবা সবসময় মদ খায়, তাকে মারধর করে। মায়ের মমতা ছাড়াই বড় হচ্ছিল রবি। অন্যদিকে শালুর মাও মারা গেছিল অনেক দিন হলো। তার বাবা একজন অন্য মেয়েকে বিয়ে করে সংসার করেছে। তারা থাকে অন্য গ্রামে। শালু তার দিদিমার কাছে মানুষ হচ্ছে। যাই হোক, রবি আর শানু গ্রামের মেলার শেষ দিনে ঘুরতে গেছিল। তারা সেখানে দুজন একসাথে ছবি তুলেছিল। মেয়েটি শানুকে দেখে ছবিটিতে বলে যে তাকে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু রবি বলে শানুকে মোটেও সুন্দর লাগছে না, কারণ সে চোখে কাজল পরেনি। শানু বলে যে তার দিদা এখন তাকে কাজল কিনে দেয়নি, তাই সে পড়তে পারেনি। তখন বলে যে সে জানতো হয়তো এটাই হয়েছে, তাই সে রাতের অন্ধকারে মহালক্ষ্মী মন্দিরে গিয়ে দেবীর প্রদীপের শিখায় তৈরি কালি নিয়ে এসেছে শালুর জন্য। এটাতে নারকেল তেল মিশিয়ে দিলেই কাজল তৈরি হয়ে যাবে। শালু খুব খুশি হয় আর তাকে জিজ্ঞাসা করে এত রাতে মন্দিরে যেতে তার কি একটু ভয় করেনি। রবি বলে ভয় তো লেগেছিল, কিন্তু শালুর মুখের হাসির জন্য যে সে সব কিছু করতে পারে। তারপর তারা বাড়ির পথে রওনা হয়। যেতে যেতে রাস্তার পাশে এক গভীর কুয়োর ভিতর থেকে তারা ছোট্ট কুকুরের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। শালুর সেটা দেখে খুব কষ্ট হয়, আর তার জন্য রবি একটা দড়িতে ভর দিয়ে কুয়োর মধ্যে ঢুকে কুয়োর থেকে আটকে থাকা ছোট্ট বাচ্চাটিকে তুলে নিয়ে আসে। শালু রবি সেটাকে বাড়ি নিয়ে চলে যায়। শালু বাচ্চাটিকে মানুষ করবে বলে তার ঘরের কাছে নিয়ে আসে। ঘরে ঢুকতেই সে দেখে যে তার বাড়িতে বাবা ও তার সৎ মা এসেছে। তার বাবা সৎ মায়ের কথাতেই সমস্ত কিছু ওঠে আর বসে। তার বুদ্ধিতেই আজ শালুকে তার বাবা তার দিদার কাছে রেখে দিয়ে গেছে। তার বাবা তাকে একটু পছন্দ করে না, তবে শালুর জন্য রাখা শালুর মায়ের 1 বিঘে জমির উপর তার বাবা ও মায়ের খুব লোভ। শালুর বাবা তার সাথে কথা বলতে চায় না, কিন্তু শালু চায় তার বাবার সাথে কথা বলবে, তার বাবার সাথে যাবে, বাবার সাথে ঘুরবে। কিন্তু তার মা তার সৎ মা যে চায় না সেটা। মাঝে সাঝে শালুর দিদার সাথে জমির ব্যাপারে কথা বলতে আসে শুধু তারা, তারপর চলে যায়। শালুর কাছে তার দিদাই তার কাছে সব। শালুর মন ভেঙে যায়। সে মহালক্ষ্মী মন্দিরে যায় আর কান্না করতে থাকে। তখন সেখানে রবি আসে আর রবি তাকে সান্ত্বনা দিতে থাকে। তারা একসাথে মন্দিরের প্রদীপ জ্বালায়, গল্প করে। ঠিক তখনই রবির বাবা এসে রবিকে বকাঝকা করতে থাকে যে সে কেন কাজ বাদ দিয়ে সে মন্দিরে এসে বসে আছে। তার সাথে অনেক বকাঝকাও হয়। এই শুনে রাগ করে রবি চলে যায়। তখন রবির বাবা শালুর গায়ে হাত দিয়ে মিষ্টি মিষ্টি করে কথা বলে, শালুকে তাদের বাড়ি যাওয়ার জন্য বলে। এতে শানু একটু অবাক হলেও যেহেতু রবির বাবা, তো সে সম্মতি জানায়। এরপর শালু বাড়ি ফিরে যায়। কাট হয় গভীর রাতে। হঠাৎ করে শানু ঘুম থেকে উঠে পড়েছে। সারা গ্রামে দূর জুড়ে হইচই শুরু হয়ে গেছে, কারণ দেখা যায় রবির বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেছে। সমস্ত কিছু পুড়ে ঝলসে গেছে। মৃত্যু হয়েছে রবি ও তার বাবার। এইসব ঘটনায় শানু ভেঙে পড়ে। এরপরে সিন কাট হয় বর্তমান সময়। মঙ্গলবার রাত গভীর 1টায় একটি কুকুরকে পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়াতে দেখা যায়, আর একটা অদ্ভুত ট্র্যাডিশনাল ড্রেস পরা রহস্যময়ী চরিত্রকে 2 হাতে ও মাথায় আগুন নিয়ে গ্রামের পথে ঘুঙুর পরে ছুটে বেড়াতে দেখা যায়। পরের দিন সকালে
গ্রামের ভিতরের এক দেওয়ালের সামনে কয়েকজনকে স্তম্ভ দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একে একে গ্রামের সব লোক জড়ো হতে থাকে। হাজির হয় দুই বন্ধু, কাশি ও পুলি। পুলি অন্ধ, তাই তাকে সমস্ত কিছু এক্সপ্লেন করে দেয় কাশি। দেওয়ালে লেখা ছিল গ্রামেরই এক বাসিন্দা প্রতাপ রাজুর সাথে ড্যানিয়েলের স্ত্রী ম্যারির একটা অবৈধ সম্পর্ক ছিল। এইসব লেখা দেখতে যখন সবাই ব্যস্ত ছিল, লেখাপড়া না জানা ড্যানিয়েল এসে হাজির হয় আর কাশিকে অনুরোধ করে দেয় দেওয়ালের লেখা কথাটি অনুবাদ করার জন্য। কাশি সব কিছু খুলে বলার পর ড্যানিয়েল ক্ষুব্ধ হয়ে বউকে মারতে যাওয়ার জন্য ছোটে। তখনই গ্রামের পুরনো কুয়োর কাছ থেকে খুব জোরে এক চিৎকার শোনা যায়। যেখানে গল্পের শুরুতে রবি ও শানু কুকুরের বাচ্চাটাকে বাঁচিয়েছিল, একটি লোক সেখানে একটি কাপলের মৃতদেহ দেখতে পায়। আর তারা আর কেউ নয়, প্রতাপ রাজু ও ড্যানিয়েলের স্ত্রী ম্যারি। গ্রামের সমস্ত লোক জড়ো হয়ে যায়। আসেন গ্রামের নতুন এসআই মায়া। মায়া ক্রাইম সিনে ইনভেস্টিগেশন শুরু করে আর ফটোগ্রাফির জন্য কাউকে ডাকা হয়। আসে গ্রামেরই এক ফটোগ্রাফার। মায়া দুটো বডির পোস্টমর্টমের জন্য পাঠাতে বললে গ্রামের সবাই তাকে বাধা দেয়। তারা বলে যে এই গ্রামে কখনো পোস্টমর্টম করা হয়নি এবং এটার জন্য যেন সে জমিদারের কাছে পারমিশন নেয়, কারণ তার অনুমতি ছাড়া গ্রামের একটা পাত্তাও নড়ে না। এরপর সিন কাট হয় এক বিশাল রাজবাড়িতে। জমিদার প্রকাশকে তার মৃত বাবার ছবিতে প্রণাম করতে দেখা যায়। হঠাৎ করে সে বাবার ছবিতে জুতো দিয়ে মারতে শুরু করে, কারণ তার বাবা এতটাই দয়ালু ছিল যে তার সমস্ত সম্পত্তি গ্রামবাসীর জন্য মঙ্গলের জন্য দান করেছিল, আর তার জন্য রেখে গেছিল শুধু এই বিশাল বাড়ি আর একটা পুরনো ভাঙাচোরা গাড়ি। তখনই তার স্ত্রী লক্ষ্মীমন্ত রাজেশ্বরী পূজার থালা নিয়ে তার সামনে আসে। তখনই স্ত্রীকে ধমক দিয়ে চলে যায় সে ক্রাইম সিনে। এসআই মায়া প্রকাশকে জানায় বডি পোস্টমর্টম করানোর প্রয়োজন আছে। প্রকাশ সেফ মানা করে দেয়, বলে এটা খুবই সাধারণ একটা ঘটনা, কেউ হয়তো এদের অবৈধ সম্পর্কে কথা জেনে গেছিল আর দেওয়ালে লিখে দিয়েছিল, তাই লজ্জায় কাউকে মুখ দেখাতে না পারার ভয়ে দুজনে বিষ খেয়ে নিয়ে মারা গেছে। এদের লিখে কেসটা ক্লোজ করে দিলেই হবে। এরপর নিজের জমিদারি ফলিয়ে সেখান থেকে চলে যান। এরপর ম্যারির বডি কফিনে দাফন করা হয় আর রাজুর দাহ হয়। তখনই আমরা দেখি একটি লোককে, যে রহস্যভাবে মহালক্ষ্মী মাতার একটি মুখোশ পরে চিতার পাশে দাঁড়িয়ে আছে। পরের দিন আমরা কাশিকে নাগমণির দোকান নিয়ে দাঁড়িয়ে তার সাথে ফ্লার্ট করতে দেখি। সেখানে অন্ধ পুলিও এসে হাজির হয়। ঠিক তখনই গ্রামের ডাক্তারকে দেখে দুজনে খারাপ মন্তব্য করা শুরু করে। তারা বলতে থাকে ডাক্তারের নাকি একসময় অন্যান্য মেয়েদের সাথে খুব ভাব জমাতে পছন্দ করত। এই সমস্ত উল্টোপাল্টা কথা। ডাক্তার বিশ্বনাথনের মেয়ে অনেক দিন আগে সুইসাইড করে মারা যায়। যাই হোক, তিনি সব মানুষকে সবসময় সাহায্য করতে ভালোবাসেন। ক্লিনিকে আমরা দেখতে পাই একজন কাপল এসেছে তার মেয়েকে নিয়ে, এবং মেয়েটির খুব একটি কঠিন রোগ হয়েছে। ডাক্তার বিশ্বনাথন বলেন মেয়েটিকে শহরে ডাক্তার দেখানোর জন্য, এবং তার মা বাবার অবস্থা দেখে বিশ্বনাথন কিছু পয়সাও দেয় যাতে বাচ্চাটির চিকিৎসা তারা শহরে নিয়ে গিয়ে ভালোভাবে করাতে পারে। এরপর আমরা ন্যানি নামে একজনকে দেখি, যে গুরিজা নামের একজন ব্যক্তির বাড়ি যায় ইনভিটেশন দেওয়ার নাম করে। গুরিজার বোন বলে যে তার দাদা বাড়ি নেই, সেই জন্য ন্যানি ঘরের ভিতরে গিয়ে তার বোনের সাথে রোম্যান্স করে। গুরিজার বোনও ন্যানিকে ভালোবাসত। এরপর তারা রোম্যান্স করে বেরিয়ে যায়, আর তখনই রাস্তায় গুরিজার সাথে দেখা হয়। তাকেও নিমন্ত্রণ দেওয়ার বাহানা করে সেখান থেকে ন্যানি বেরিয়ে যায়। নিমন্ত্রণ বাড়িতে সবাইকে এক জায়গায় দেখা যায়। সবাই গুরিজার সাথে আলোচনা করছে যে ওই দেওয়ালের নামটা কে লিখেছে বলে মনে হয়। গুরিজা বলে যে বাসু হতে পারে সেই নামটা লিখেছে, কারণ গ্রামের সমস্ত ঝামেলাটাই বাসুর হাত থাকে। এই কথা বাসুর কানে পৌঁছায়। তখন মারামারি শুরু হয়ে যায়। গ্রামের সবাই প্রায় না জেনেই একে অপরকে মারতে থাকে। এমন সময় গ্রামের জমিদার গিন্নি রাজেশ্বরী এসে হাজির হয়। তাকে গ্রামের সবাই দেবীর চোখে দেখত, প্রকৃতিকে তাকে সম্মান করত। তাই সবাই মারামারি তখনকার জন্য শুধুমাত্র থামিয়ে দেয়।
কিন্তু রাজেশ্বরী চলে যাওয়ার সাথে সাথে আবার সবাই মারামারি করতে শুরু করে। তখন গ্রামের প্রধান আসে, তাদেরকে বোঝায় এবং কোনো মতে মারামারিটা থামায়। গ্রামের 2 বছর ধরে বন্ধ থাকা মেলার বিষয়ে কথা বলতে থাকা পণ্ডিত ও তার স্ত্রীকে দেখানো হয়। পণ্ডিত বলেন এই বিষয়ে জমিদারের সাথে আলোচনা করতে হবে। পণ্ডিত উপস্থিত হয় জমিদারের কাছে। মহালক্ষ্মী মাতার পূজা বা মেলাতে 1 পয়সা দিতে তিনি নারাজ। ঘরের থেকে চলে যেতে বলেন পণ্ডিতকে, কিন্তু রাজেশ্বরী ওনাকে দান করিয়ে কিছু টাকা দান করে এবং পুজোর অনুমতিও দেয়। পণ্ডিত বলেন সোমবার মেলা শুরু হবে আর মঙ্গলবার অখণ্ড জ্যোতি জ্বালিয়ে পূজার আরম্ভ হবে। তখনই জমিদার প্রকাশ আসেন। পণ্ডিত চলে যান এবং তার স্ত্রী রাজেশ্বরীকে কড়া কথা তিনি শোনাতে থাকেন আর পুজোর জন্য টাকা দেওয়াতে তার উপর ভীষণ রেগে যান। তারপর সেন কাট হয়। এসআই মায়া ও কনস্টেবল গাড়ি করে কেসের ব্যাপারে আলোচনা করতে যাচ্ছিলেন। এমন সময় কলার বাগানের মধ্যে একটি মাস্ক পরা লোকটিকে তারা দেখতে পায়। মায়া গাড়ি থামিয়ে কাছে যায়, কিন্তু ততক্ষণে সে গায়েব। এরপর মেলার দৃশ্য, যেখানে গ্রামের সবাই খুব আনন্দ করছে, নাচ গান করছে, খাওয়া দাওয়া করছে, পুজো করছে, কিন্তু অন্যদিকে সেই মাস্ক পরা ব্যক্তিটিকে আমরা দেখতে পাই যে মাঠের মধ্যে একা একা নৃত্য করছে। এরপর মন্দিরের অখণ্ড জ্যোতি জ্বালানো হয় রাজেশ্বরী দেবীকে দিয়ে। তখনই ব্যক্তির তাণ্ডব থেমে যায়। এরপর গভীর রাতের দৃশ্য, কোনো এক মহিলা আবার রহস্যময়ভাবে আগুন ও হাতে ও মাথায় নিয়ে ঘুঙুর পায়ে ছমছম করতে করতে গ্রাম জুড়ে ঘুরে বেড়াচ্ছে। সাথে কুকুরটিও দেখা যাচ্ছে। পরের দিন সকালে আবার সবাই দেওয়ালের সামনে ভিড় করেছে। আবার সেখানে নতুন মেসেজ লেখা হয়েছে, কৃষ্ণার সাথে দোকানওয়ালি নাগমণির অবৈধ সম্পর্ক চলছে। অন্যদিকে কলার কাঁধে নিয়ে একটি লোক বাজারে হেঁটে চলে যাওয়ার পথে গাছে কৃষ্ণা ও নাগমণির ঝুলন্ত দেহ দেখে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ক্রাইম স্পটে মায়া আসে ইনভেস্টিগেশনের জন্য। তখনই জমিদার প্রকাশও আসে। এসআই তাকে জানায় যে এটা আত্মহত্যার কেস হতেই পারে না, এটা মার্ডার, কারণ ফাঁস লাগানোর জায়গায় কোনো টুল বা কিছুই নেই। তাহলে ওরা কিভাবে গাছের সাথে একই জায়গায় দুজনে একসাথে ফাঁস লাগালো? গ্রামের কেউ একজন আছে যে তাদের মধ্যে সমস্ত কিছু জানে। দেওয়ালের নাম লিখে তারপর খুনগুলো করছে। মায়া কনস্টেবলের সাথে কথা বলে। সে সবাইকে কোনো না কোনোভাবে সন্দেহ করছে, কারণ গ্রামের ভিতরেই হয়তো রয়েছে সেই খুনি এবং সে সবার আড়ালে থাকছে, কিন্তু সবার সাথে মিশে থাকছে এবং সে খুব চালাক, কারণ সে একটা কোনো প্রমাণও ছাড়ছে না। মায়া চেয়েছিল সবার অজান্তে দাফন করা ম্যারির দেহ পোস্টমর্টম করবে লুকিয়ে, কিন্তু সেখানে যখন ম্যারির বডি দেখে কাফন খোলে, তখন দেখি ম্যারির বডি গায়েব, যা এসআই মায়ার হুঁশ উড়িয়ে দেয়। গ্রামের সবাই পঞ্চায়েতে আলোচনায় বসে যে কিসের জন্য গ্রামে এমন ঘটছে। কেউ কেউ বলছে হয়তো গ্রামে কেউ একজন আছে যে এগুলো খুনগুলোকে করছে, কিন্তু কেউ কেউ বলছে মহালক্ষ্মীর দিন প্রত্যেক মঙ্গলবার ঘটে যাওয়া মৃত্যুগুলোকে সবাই ভয় পাইয়ে দিয়েছে। কেউ মনে করছে এমন মহালক্ষ্মী অভিশাপী হচ্ছে, কেউ মনে করছে হয়তো কোনো লোক আছে যে তাদের মধ্যে মিশে থাকছে এবং এই খুনগুলো করছে। আবার কেউ কেউ বলছে জমিদারের প্রকাশ নাস্তিক হওয়ায় এই অমঙ্গল তাদের গ্রামে দেখা দিয়েছে। ঠিক তখনই কনস্টেবল এসে বলে যে যেই হোক না কেন এসআই মায়া তাকে খুঁজে বার করে কঠিন শাস্তি দেবে। তখন গ্রামবাসী উল্টে বলে যে তারা সন্দেহ করছে এসআই মায়াকে। যখন থেকে সে এই গ্রামে পা দিয়েছে তখন থেকে এই অশান্তির শুরু। গ্রামের সবাই ঠিক করে আগামী মঙ্গলবারে কেউ ঘর থেকে বেরোবে না। গ্রামের সব ছেলেরা দল বেঁধে দেওয়ালে কে নাম লিখছে সেটা ধরবে। যেমন কথা তেমন কাজ। তারা এমন একজনকে দেখতে পায় যে মুখে গামছা বেঁধে দেওয়ালে কিছু লিখতে যাচ্ছে। সবাই অনেক ভাগদৌড় করে তাকে ধরে ফেলে। দেখা যায় যে সে হলো ন্যানি। ন্যানিকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে ডক্টর বিশ্বনাথন শহর থেকে গ্রামে ফেরার পথে রাস্তায় একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ডাক্তার আওয়াজটিকে ফলো করতে থাকে, পৌঁছায় এক পুরনো কুয়োর ধারে। সে দেখে একটা মহিলা শাড়ি পরে কুয়োর উপর বসে কাঁদছে।
তাকে ডাকতেই দেখা যায় যে বিভৎস এক পেতনি যে হাসতে হাসতে কুয়োর ভেতরে ঝাঁপ দেয়। ডাক্তার খুব আতঙ্কে গাছের নিচে বসে পড়ে। তার মুখ থেকে একটি শব্দ বেরোয়, শালু। একদম ঠিক শুনেছে, শালু, যাকে গল্পের শুরুতে একটি বাচ্চা বেলায় দেখানো হয়েছিল। এখান থেকে শুরু হয় 18 মাস আগের গল্প। শালু তার দিদা তার কুকুর রাজার সাথে থাকে। এটা আমরা প্রথমেই দেখেছি, যাকে রবি ও শালু কুয়ো থেকে উদ্ধার করেছে। চিনতে পারছেন? এটাই সেই রাজা যাকে মুভির মধ্যে রাতের বেলায় ঘুরে বেড়াতে দেখা যায়। শালু এখন বড় হয়ে গেছে, সে কলেজ যাচ্ছে। কলেজের একটি স্যার মদনকে তার ভীষণ পছন্দ হয়েছে। মনে মনে সবসময় সে তার কথা চিন্তা করে। তার ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু শালুর খুব ভালো লাগে। শালুর একটা সমস্যাও দেখা দিয়েছে। মাঝে মাঝে তার মধ্যে এক আলাদাই উত্তেজনার সৃষ্টি হয়। সে যখনই তার স্যার মদনের কথা চিন্তা করে তখনই তার বাঁ হাত কাঁপতে থাকে। সে ওটা চাইলেও কন্ট্রোল করতে পারে না। চোখের সামনে প্রচুর প্রজাপতি দেখতে পায়। একদিন বৃষ্টির সময় শালু খেয়ে নিয়ে যায় মদন স্যারের বাড়ি তার জন্মদিন উপলক্ষে। সেদিন প্রচুর বৃষ্টি হওয়ায় মদন আর শালু গল্প করতে থাকে। মদন তাকে রোমিও জুলিয়েটের গল্প শোনায়। এমন সময় দুজন খুব কাছাকাছি চলে আসে আর তারা ইন্টিমেট হয়ে যায়। এখান থেকে তাদের প্রেম চলতে থাকে। শালু দেখতে দেখতে খুব সুন্দরী হয়ে ওঠে। গ্রামের সমস্ত ছেলেরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। মদনের সাথে শালুর মেলামেশা অনেক বেড়ে যায়। একদিন কলেজে গিয়ে শালু মদনকে দেখতে পায় না। কলেজ শেষে তারা বাড়ি গিয়ে দেখে যে তার বাড়িতেও তালা দেওয়া। শালু মদনের কোনো খোঁজ না পাওয়ায় খুব মন খারাপ করতে থাকে। একদিন কলেজে গিয়ে শালু দেখে মদন তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়েছে, যার সাথে তার দীর্ঘ 3 বছরের সম্পর্ক। অর্থাৎ মদন শালুকে ডিচ করেছে। শালু দুঃখে কষ্টে কান্নায় ভেঙে পড়ে। মদন সবার আড়ালে শালুকে এসে বলে যে সে শালুকে শুধু ইউজ করেছে, সে কখনোই শালুকে ভালোবাসেনি। শালুর আঘাত পেয়ে বাড়ি চলে যায় দিদার কাছে, যে তার একমাত্র ভরসা। বাড়ি গিয়ে সে দিদাকে ডাকে, কিন্তু দিদা কোনো সাড়া দেয় না। দিদা ঘুমের মধ্যে মারা গেছে। একই দিনে 2টি শোক শালুর পাথর বানিয়ে দেয়। শালু যাকে চেয়েছিল সে তাকে চিট করেছে, আর যেই শালুর ভালোবাসত তার দিদা, এখন তিনি মারা গেছেন। শালুর কান্নায় কষ্টে ফেটে পড়ে। শালুর বাবা এখন তার মায়ের রাখা জমির উপরেই নজর দিয়ে বসে আছে। দিদা মারা গেলে শালুর বাবা জমির কথা বলতে আসলে গ্রামবাসীর সামনেই শালু সেই জমির দলিল বাবার মুখে ছুঁড়ে ফেলে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। শালু এখন বাড়িতে একা থাকে। সে ডিপ্রেশনে চলে যায়। সে সবসময় তার মদনের কথা ভাবতে থাকে। যখন তখন পাগলের মতো চিৎকার করে কান্না করে। একা থাকতে থাকতে তার রোগটা আরও বেশি বেড়ে গেছে। মদনের কথা ভাবতে ভাবতে কাঁপতে থাকে। উত্তেজনায় ফেটে পড়ে তার শরীর মন সবটা ছুঁয়ে শুধু মদন। একদিন শালু মাঠে বসে বসে মদনের কথা ভাবছিল। ঠিক তখনই একটি ছেলে এসে তাকে ডাকে। তাকে দেখে শালু মদনের কথা ভাবে, তাকে কাছে ডেকে নেয়, আর সেখানেই ছেলেটির সাথে ইন্টিমেট হয়ে যায়। যখন তখন শালু মদনের কথা ভাবতে থাকে, তখনই তার উত্তেজনা বেড়ে যায়। সামনে যে ছেলে থাকুক না কেন, মদন ভেবে তাকে কাছে টেনে নেয়। এইভাবে চলতে থাকে। প্রতিবার শালুর জ্ঞান ফিরে দেখে সে অন্য ছেলের সাথে শালু শুয়ে আছে। শালু মানসিক দিক থেকে দুর্বল হতে থাকে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। শালু নিজেকে এই সব থেকে দূরে রাখার জন্য কাঠের ফ্যাক্টরিতে কাজে ঢোকে। গ্রামে তার নামে বদনাম রটে যায়, সবাই তাকে খারাপ চোখে দেখতে থাকে। শালু বাসে করে কাজে যাওয়ার সময় তার পাশে একটি ছেলে বসে। বাসের ঝাঁকুনিতে যখনই ছেলেটির শরীরের সাথে তার শরীর ধাক্কা খায়, শালু আবার উত্তেজিত হয়ে পড়ে। সে নিজেকে কন্ট্রোল করার জন্য তার হাতে সবসময় একটি রাবার বেঁধে রাখে। বারবার সেটাকে টেনে নিজেকে আঘাত দিতে থাকে। তখনই দেখা যায় যে তার হাতের অনেক জায়গাতেই রাবার দিয়ে কেটে যাওয়ার দাগ। মানে শালু রোজই নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করেছিল এভাবে। শালু ফ্যাক্টরিতে মালিকের সাথেও ইন্টিমেট হয়ে যায় নিজের অজান্তে। পরে শালু নর্মাল হয়ে গেলে মালিক তাকে কিছু এক্সট্রা টাকা দিতে চায়, কিন্তু শালু মানা করে দেয়, কারণ সে কখনোই সেটা নিজের ইচ্ছা করে সেটা চায়নি। মালিক সেই জন্য পরের দিন তার বন্ধুদের নিয়ে আসে
এবং শালুকে ফোর্স করে তাদের সাথে ইন্টিমেট হওয়ার জন্য। কিন্তু নর্মাল অবস্থায় শালু কখনোই এই কাজ করবে না, কারণ সে শুধুমাত্র মদনকেই ভালোবাসে। সে মানা করে দেয় তাদের। মালিক শালুকে চুরির দায়ে ফ্যাক্টরি থেকে তাড়িয়ে দিল। এই সব ঘটনায় বিরক্তি হয়ে শালু আত্মহত্যা করতে চলে যায়, কিন্তু তার সাহস হয় না। সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। সে বাড়ি ফিরে গ্রামের একটা ছেলেকে নিজের ঘরে ডাকে। শালু অর্ধনগ্ন হয়ে ছেলেটিকে তার উপর আঘাত করতে বলে। ছেলেটি অবাক হলেও তাকে আঘাত করতে থাকে। শালু যন্ত্রণায় কাতর হয়ে গেলেও তাকে থামাতে মানা করে। এরপর তার আঘাত আর না করতে পেরে ছেলেটি শালুর কাঁধে হাত রাখতেই শালু জন্তুর মতো চিৎকার করে তাকে চলে যেতে পারে। শালু যতবার ইন্টিমেট হয় ততবার প্রজাপতি দেখত, কিন্তু এখন সে প্রজাপতিগুলো সবসময় দেখে। এই অদ্ভুত ঘটনাগুলো তার সাথে সবসময় হতে থাকে। সে উত্তেজিত হয়, প্রজাপতিগুলো তার সামনে দেখে, সে মাদানের কথা ভাবে এবং সামনে যে কোনো ছেলে পেলেও সে ইন্টিমেট হয়ে যায়। তার নামে গ্রামের মানুষ এই সব কথা জমিদার প্রকাশকে গিয়ে জানায়। জমিদার প্রকাশ শানুকে এক কাপড়ে ধরে নিয়ে আসতে দেওয়ার আদেশ দেয়। শালু খুব সুন্দর একটা শাড়ি পরে সেদিন রেডি হচ্ছিল। ঠিক সেই সময় গ্রামের সবাই এসে শালুকে ধরে নিয়ে যায় জমিদারের কাছে। জমিদার প্রকাশের কথা মতো গ্রামবাসী শালুকে পাথর মারতে মারতে গ্রামের বাইরে বের করে দেয়। এতে রাজু, ম্যারি, কৃষ্ণা, নাগমণি খুব খুশি হয়। পরের দিন গ্রামের পুরনো কুয়োয় শালুর লাশ পাওয়া যায়। জানা যায় যে সে লজ্জায় আত্মহত্যা করেছে, কিন্তু শালুর নোংরা স্বভাবের মেয়ে বলে কেউ তার দাহ সংস্কার করতে চায় না। তারা বলে যে তাকে জলে ভাসিয়ে দিলেই চলবে। আর সেদিন শালুর অতৃপ্ত আত্মার কথা গ্রামবাসী ডাক্তারের কাছে শুনে খুব ভয় পেয়ে যায়। তারা মনে করে এসব খুন হয়তো শালুর অতৃপ্ত আত্মাই ঘটেছে। সিন কাট হয় বর্তমান সময় পুলিশ স্টেশনে। এসআই মায়া ন্যানিকে জেরা করে জানতে পারে ন্যানি কাউকে খুন করেনি বা কারোর নামই আগে কখনোই সে দেওয়ালে লেখেনি। সে গুরিজার বোনকে ভালোবাসত, আর সে চেয়েছিল যে তার মেয়ে এবং মেয়েটির নাম যদি সে দেওয়ালে লিখে দেয় এবং গ্রামবাসী যদি জানতে পারে এবং তারা ভয় পেয়ে তাদের বিয়ে দিয়ে দেয়। ঠিক এমন সময় নাগমণি আর রাজুর পোস্টমর্টমের রিপোর্ট আসে, যা দেখে এসআই মায়ার চোখ উজ্জ্বল হয়ে যায়। সে হয়তো কোনো কিছু ক্লু পেয়ে গেছে। পাশ থেকে কনস্টেবল জানায় রাতের বেলায় ডাক্তারের সাথে কুয়োর হয়ে যাওয়া ঘটনাটি তাই গ্রামবাসী ভীষণ আতঙ্কিত। এরপর রাতের বেলা সবাই ঠিক করে আগের দিনের মতো পাহারা দেওয়া হবে। দেওয়ালে কে লিখেছে সেটা জানার জন্য সবাই যখন খুঁজে চলেছে, তখনই সেই রহস্যময়ী মহিলাটিকে দেখা যায় আগুন নিয়ে কিছু উপচার করছে। মহিলাটি আর কেউ নয়, সেটা পণ্ডিতের স্ত্রী, যিনি প্রত্যেকটি রাতে মহালক্ষ্মীর মতো বেশভূষা করে দুই হাতেও মাথায় আগুন নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়ান। এটি প্রতি মঙ্গলবারই তাকে করতে হয়। প্রত্যেকবার পুজোর সময় তিনি করে থাকেন গ্রামবাসীর মঙ্গল সাধনের জন্য। তবে এটি একটি গোপন উপাচার, যেখানে শুধুমাত্র তিনি এবং পণ্ডিতই জানেন, আর অন্য কাউকে এই সমস্ত কথা জানার নিষেধ আছে। শালুর কুকুরটিও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেন? সে কি কোনো খারাপ কিছু দেখছে? আর একটু পরেই সমস্ত রহস্য থেকে পর্দা সরতে চলেছে। গ্রামের বাইরের দেওয়ালে কিছু লেখা দেখা যায়, আর সেটা ট্রিক করে গ্রামবাসীকে এক জায়গায় আনানোর জন্য। দেওয়ালে মিথ্যে করে কেউ লিখেছিল গ্রামের সবাই HIV পজিটিভ হয়েছে, যাতে দেওয়ালের লেখা দেখে গ্রামবাসী সবাই এক জায়গায় হতে থাকে, আর আসল যে অপরাধী সে তার পছন্দ মতো জায়গায় নিশ্চিন্তে নামটা লিখতে পারে। অন্যদিকে আমরা দেখি ডাক্তার বিশ্বনাথনই হলো সেই ব্যক্তি যে দেওয়ালে লিখে বেড়াচ্ছে। ডাক্তার দেওয়ালে লিখতে যাবে, ঠিক সেই সময় এসআই মায়া আসে, যে ডাক্তারের ভয়ানক কাহিনী রটানো থেকে তার পিছু নিয়েছিল। আবার সেদিন পোস্টমর্টমের রিপোর্টে ছিল যে দুজন মারা গেছিল, তাদের মৃত্যুর আগেই দুজনকে অজ্ঞান করা হয়েছিল অ্যানাস্থেসিয়া দিয়ে। এসআই মায়া তখনই সন্দেহ করে একমাত্র ডাক্তার বিশ্বনাথনই আছেন যিনি এই গ্রামে অ্যানাস্থেসিয়া দিতে পারবে। মায়ার সাথে ডাক্তারের হাতাফাই হয়, আর ডাক্তার মায়ার গলায় অ্যানাস্থেসিয়া পোজ করে। মায়া অজ্ঞান হয়ে যায়। মায়া যখন জ্ঞান ফেরে তখন সে দেখে হাত পা বাঁধা অবস্থায় সে মাটিতে বসে আছে, সামনে ডাক্তার।
মায়া ডাক্তারকে এসব করার কারণ জিজ্ঞাসা করলে ডাক্তার জানায় যে সে এসব শুধুমাত্র শালুর জন্য করেছে। মায়া বলে শালু তো তার মিস্ট্রেস ছিল, সেই জন্য কি সে এইগুলো করেছে। ডাক্তার তখন সত্যি ঘটনা বলতে থাকে। আসলে শালুর সাথে যা ঘটেছিল সেটা কেউ জানতো না। আর এখানেই গল্পের মোড় ঘুরে যায়। সেদিন ফ্যাক্টরির মালিকের শালুর কথা তার শালুকে তাড়িয়ে দিলে শালু ঘরে না ফিরে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। কয়েকজন তাকে মিলে ধর্ষণ করে। ডাক্তার বাড়ি ফেরার পথে শালুকে একটি জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। ডাক্তার তাকে ক্লিনিকে নিয়ে যায়, তার সেবা শুশ্রূষা করে। সেখানে তার মেডিকেল কন্ডিশন অবজার্ভ করে, তার ব্লাড টেস্ট করে, কিন্তু কিছুই সে বুঝতে পারে না। তখন সে নিয়ে যায় তাকে শহরে ব্লাড টেস্ট করে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সেখান থেকে জানা যায় শালুর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার আছে, যা একটি লিম্ফোমেট্রিক, অর্থাৎ মন থেকে না চাইলেও অন্য কাউকে ভেবে নিয়েই শালু ইন্টিমেট হতো। আর সেটি একটি রোগ, সেটাকে সে কন্ট্রোল করতে পারবে না। তার হরমোনাল চেঞ্জেসের জন্য সে এতটাই আটকানোর বাইরে হয়ে যায় যে সে নিজেকে আঘাত করতে বাধ্য হয়। এমনকি মানুষ এটাতে আত্মহত্যাও করার চেষ্টা করে, হয়তো ছোটোবেলায় থেকে মা বাবা থেকে অনেকটা দূরে থাকার জন্য, অথবা কেউ তাকে কখনো সেক্সুয়াল অ্যাবিউজ করেছিল, ডিপ্রেসডে ছিল, সেই একাকিত্ব, ভালোবাসার মানুষকে হারানোর সমস্ত কিছুর জন্য এই অসুখটা হয়েছে। এই অসুখের কোনো চিকিৎসা হয় না, একমাত্র ভালোবাসা দিয়ে, কেয়ার করে, তার মেন্টাল সাপোর্ট দিয়ে এটাকে ঠিক করা সম্ভব। ডাক্তার বিশ্বনাথন নিজের মেয়েকে 4 বছর আগে আত্মহত্যা করে মারা গেছিলেন। তার জন্য সে শালুকে নিজের মেয়ের মতো দেখত, কখনো তার স্ত্রী বা বউ হিসেবে দেখেনি। কিন্তু গ্রামবাসী সেটা কখনো ভুল বুঝেছে। তারা ভাবতো যে শালুর সাথে হয়তো ডাক্তারের কোনো সম্পর্ক আছে। প্রেজেন্ট সময়ে দেখি বাসু মাটির মধ্যে কিছু পিছনে ধাওয়া করছে। সেই সময় মুখোশ পরা ব্যক্তিটি বাসুকে অ্যাটাক করে। দুজনের মধ্যে মারামারি চলতে থাকে। তখন শালুর কুকুর রাজা এসে মুখোশ পরা ব্যক্তিটিকে বাঁচায়। তখন মুখোশধারী লোকটি একটি ত্রিশূল দিয়ে বাসুকে হত্যা করে। এটা হলো সেই রবি যে ছোটবেলায় ঘরে আগুন লাগানোর জন্য মারা যায়নি। আসলে ছোটবেলায় সেদিন রবির বাবা শালুকে তাদের বাড়িতে যেতে বলেছিল, মনে পড়ে? সেই দিন শালু তাদের বাড়ি যায়, কিন্তু সেখানে রবি না থাকায় তার বাবা শালুর গায়ে হাত দেয়, জোর করে শালুকে কাছে ডাকে। ঠিক সেই সময় রবি বাইরে থেকে আসে আর তার বাবার আচরণ দেখে খুব লজ্জা পায়, মনে মনে রেগেও যায়। সে শালুকে বাঁচিয়ে বাড়িতে দিয়ে আসে। আর রাত হলে ঘুমন্ত বাবাকে খুন করে বাড়িতে আগুন লাগিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি থেকে চলে যাওয়ার সময় তার মুখে কিছুটা জায়গায় পুড়েও যায়। সেখানে তখন সে মহালক্ষ্মী মন্দিরে চলে যায় এবং গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে। সেখানে সে একটা মুখোশ খুঁজে পায়। তারপর সে এটাকে তার নিজের পরিচয় বানিয়ে ফেলে। কিন্তু রবি শানুকে এতটাই ভালোবাসত যে তার বাবার এমন আচরণের জন্য সে এতটাই লজ্জিত হয় যে সে ঠিক করেছিল হয়তো সে কখনোই শালুর সামনে আর আসবে না। সে প্রথম থেকেই শালুকে ভীষণ ভালোবাসত আর সে তার ছায়ার মতো তার পাশে থাকত। শালুর জীবনের ভালো খারাপ সময়টাতে সে আড়াল থেকে দেখে এসেছে। আজ ডাক্তারের কথায় রবি শালুর সামনে আসে। শালু যেন তার জীবন ফিরে পায়, সে নতুন করে বাঁচার আশা খুঁজে পায়। কিন্তু রবি শানুকে বিয়ে করতে চাইলে শানু মানা করে দেয়, কারণ শানু নিজেকে এখন ঘেন্না করে। সে মনে করে যে সে এখন অপবিত্র হয়ে গেছে। কিন্তু শালুর প্রতি রবির সম্মান, ভালোবাসা সবটা শালুকে বিয়ে করতে মানিয়ে নেয়। তারা ঠিক করে যে বিয়ে করে তারা শহরে চলে যাবে, আর তার জন্য সমস্ত বন্দোবস্ত করতে ডাক্তার আর রবি সকালবেলা চলে যায় শহরে। শালুকে বিয়ের জন্য রেডি হয়ে থাকতে বলে। কিন্তু শালুর ভাগ্যে তো অন্য কিছুই ছিল। সেই দিন যে শালু রেডি হচ্ছিল সেটা কিছুই নয়, বিয়ের জন্য। ঠিক তখনই গ্রামের সবাই চলে আসে, তাকে মারধর করে, গ্রাম থেকে বার করে দেয়। সবাই বলে শালু নাকি আত্মহত্যা করে নেয়, কিন্তু না, এখানেই আসল টুইস্ট। এইটুকুনি আমরা সবাই জানি, শালু আদতেই আত্মহত্যা করেনি। তাকে 6 জন দস্যু মিলে মার্ডার করেছে। তারা রাজু, ম্যারি, কৃষ্ণা, নাগমণি, বাসু আর একজন, তিনি হলেন
গ্রামের দেবী, জমিদারের স্ত্রী রাজেশ্বরী। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। দেবীর মুখের আড়ালে শয়তান হলো রাজেশ্বরী। এইসব কথা প্রকাশ ঘরের বাইরে থেকে শুনে ফেলে। বাড়ি গিয়ে রাজেশ্বরীকে মারধর করে তার পেট থেকে কথা বের করার চেষ্টা করে। রাজেশ্বরী তার পেটে চাকু ঢুকিয়ে দেয়, কিন্তু তারপরও প্রকাশ তাকে মারতে থাকে এবং সত্যিটা জানতে চায়। রাজেশ্বরীর অবৈধ সম্পর্ক ছিল বাসুর সাথে, যেটা কোনোভাবে শালু সেদিন দেখে ফেলেছিল। সেই জন্য শালুকে রাস্তা থেকে হটানোটা খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। রাজেশ্বরী তার কর্মচারী অর্থাৎ রাজু, ম্যারিন, নাগমণি, কৃষ্ণাকে বলে গ্রামের ভিতরে শালুকে বদনাম করত। তারা সবার কাছে গিয়ে গ্রামের ভিতরে উঠিয়ে দেয় শালুর চরিত্র খারাপ। এরপর স্বভাবতই সবাই তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তারপর এরা 6 জন মিলে তাকে ধরে নিয়ে যায় কুয়োর ধারে। সেখানে তাকে অত্যাচার করে 6 জন একসাথে। শালু জীবনে ভিক্ষে চায়। সে এটাও বলে যে সে শহরে চলে যাবে আর কখনো সে ফিরবে না, কাউকে সে তাদের সম্পর্কের কথা জানতে দেবে না। কিন্তু বাসু আর রাজেশ্বরী এসে তার গলায় ফাঁস লাগিয়ে মেরে কুয়োতে ফেলে দেয়, যাতে রাজেশ্বরীর গোপন সম্পর্ক আজীবন গোপনই থেকে যায়। এই সব শুনে প্রকাশ অত্যন্ত রেগে যায় আর রাজেশ্বরীকে আগুন লাগিয়ে তাকে মেরে ফেলে। এটা দূর থেকে ডাক্তার সেদিন লক্ষ্য করেছিল, কিন্তু কিছু বলেনি। অন্যদিকে আমরা দেখি রবিও খুব আহত হয়েছে। সে তার শালুর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। সে এবার শালুর কথা মনে করতে করতে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে গ্রামের সবাই জমিদারের বাড়িতে যায়। এসআই মায়াও যায়। রাজেশ্বরীর এই হাল কিভাবে হলো জানতে চাইলে প্রকাশ বলে গ্রামের ভালোর জন্য সে নিজেকে আহুতি দিয়েছে। এই শুনে গ্রামের সবাই হা হা করে কাঁদতে শুরু করে। তারা মনে করে সত্যি রাজেশ্বরী দেবী ছিলেন। গ্রামের সবাই গ্রামবাসী তাকে দেবী হিসেবে মনে করে এসেছে, আর তাদের বিশ্বাস যাতে না ভাঙে সেই জন্যই প্রকাশ মিথ্যে করে কথাটি রটিয়ে দিলেন। সবাই রাজেশ্বরীর জয় জয়কার করে। এরপর দেখা যায় রাত্রিবেলায় ডাক্তার এসেছে প্রকাশের পেটের আঘাত স্থানটিতে চিকিৎসা করার জন্য। সে বলেছে যে সবাইকে হয়তো রাজেশ্বরী নিজের হাতে মেরেছে, সে সেটা নিজের চোখে দেখেছে। কিন্তু প্রকাশ বলে ডাক্তার কিভাবে জানলো যে শালুর মৃত্যু রহস্য? কারণ সেই সময় তো রবি ছাড়া আর কেউ ছিল না। ডাক্তারের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়, আবারও টুইস্ট। বন্ধুরা, এখানে পুলি যে ছিল সে কিন্তু আদতেও কিন্তু অন্ধ সে ছিল না। অ্যাকচুয়ালি সে অন্ধ সেজে থাকতো মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য। আর সেদিন যখন শালুকে মারা হচ্ছিল, তারা 6 জন দস্যু মিলে যখন মারছিল, ঠিক তখনই পুলি সেই কলা বাগানের পিছনে বসে বসে মদ খাচ্ছিল। ঠিক তখনই তাকে মারা হয় এবং পুলি সবটা নিজের চোখে দেখে। সেদিন যখন সবাই ঠিক করেছিল যে শালুকে জলে ভাসিয়ে দেবে, ঠিক তখন সবাই চলে গেছিল সেই স্থান থেকে। আর তখন সেখানে আসে রবি আর ডাক্তার চেয়েছিল শালুর জীবনের নতুন আলো ফেরানোর জন্য, কিন্তু নতুন আলো তো ফিরলই না, সাথে শালুর জীবনটা আরও বেশি গভীর অন্ধকারে ডুবে গেল। তখন তাদের কান্নাকাটি দেখে পুলিশ এই স্থানে আসে এবং ডাক্তার রবিকে সমস্ত কথা খুলে জানায় যে সেদিন তাদের সাথে কী হয়েছিল। আর এখানে গল্পটা শেষ। তো বন্ধুরা, আশা করি আজকের গল্পটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। দেখা হবে পরের দিন নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।